হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইআইটিজি কোশ্চেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের দশম অধ্যায় অর্থাৎ গ্যাস অধ্যায়ের দুটি চমৎকার বেসিক ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। সো ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা। শুরুতেই যে প্রশ্নটি আছে সেটি আমাদের দেখি কি বলা আছে। দেখো যে 10^22 সংখ্যক গ্যাসের অণুগুলির প্রতিটির ভর দেওয়া আছে। এত ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠের সঙ্গে এগুলো লম্বভাবে প্রতি সেকেন্ডে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। তাদের বেগ এত হলে গ্যাসটির অণু দ্বারা প্রযুক্ত চাপের মান কত হবে নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমরা এখানে কি বোঝাতে চেয়েছে যে একটি পাত্রের মধ্যে মনে করো গ্যাস আছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই আমাদের কাছে একটা পাত্র আছে, এখানে মনে করো এই হলো একটা পাত্র। তাহলে এই পাত্রের মধ্যে গ্যাস আছে। তাহলে গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত কি হবে, পাত্রের মধ্যে যখন আমাদের গতিশীল আছে তাহলে এরা পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা দেবে। তাহলে এখানে কি হচ্ছে যে তাদের বেগ এত হলে গ্যাসটির অণু দ্বারা প্রযুক্ত চাপ। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে গ্যাসের একটা অণুর কথা যদি আমরা বিবেচনা করি আপাতভাবে, একটা অণু এইখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? এবং যেহেতু বলছে ধাক্কাটি সম্পূর্ণ স্থিতিস্থাপক, তার মানে কি এখানে ধাক্কা খাওয়ার পর সেটা পুনরায় আবার তার উল্টা পাশে সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসবে। স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু, তাহলে কিন্তু আমাদের পাত্রের সাথে আটকে লেগে থাকবে না, ধাক্কা খেয়ে আবার ব্যাক আসবে। তাহলে সেই অবস্থায় আমাদের ওই যে ওয়াল বা পাত্রের দেওয়ালের উপর কি হবে, একটা চাপ প্রয়োগ হবে। সেই চাপের মানটা আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা যদি ধরে নিই এ ভি বেগে ধাক্কা খাচ্ছে, আবার একই বেগ নিয়ে, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, যে বেগে ধাক্কা খাবে সে একই বেগে ফেরত যাবে। তাহলে প্রযুক্ত চাপ, তাহলে চাপের সূত্র আমরা কি জানি যে চাপ পি ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। ওকে, আর বল ইজিক্যাল টু আবার কি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে একটা অণু যখন ধাক্কা খেয়ে যখন উল্টা দিকে আসছে, তাহলে প্রাথমিক সাপেক্ষে পরের বেগটা কি নেগেটিভ। ফলে তার ভরবেগের পরিবর্তন যদি আমরা দেখি তাহলে এম ইন্টু ভি প্লাস ইউ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যেহেতু আদি বেগ আর শেষ বেগ একটা উল্টা, তখন ভরবেগের পরিবর্তন দুটার যোগফলের সমান হয়ে যাবে, ডিভাইডেড বাই টি ইন্টু এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, বল সমান সমান ভরবেগের পরিবর্তনের হার, আর ক্ষেত্রফল তো ছিলই। এখন কি বলা আছে দেখো যে এত সংখ্যক অণু, তাহলে এটা আমরা কিসের জন্য, একটা অণুর জন্য। তাহলে একটা অণুর ভরবেগের পরিবর্তনের হার বা একটা অণু এই পরিমাণ চাপ সৃষ্টি করবে। তাহলে আমাদের অণু আছে এন সংখ্যক, তাহলে ইনটু এন, তাহলে এন সংখ্যক অণু এর এন গুণ চাপ সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের সবগুলো ডাটাই অলরেডি দেওয়া আছে, খালি যদি আমরা বসাই দিই তাহলে কত আসে আমরা মানটা দেখো ক্যালকুলেশন করি। যে এম এর মান, প্রতিটি অণুর ভর দেওয়া আছে 10 ইন্টু -26 ইন্টু বেগ। তাহলে বেগের মান হচ্ছে 4, তাহলে ভি প্লাস ইউ দুটো যেহেতু সমান, তাহলে এখানে 2 ভি হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 10⁴ হয়ে যাবে, ঠিক আছে? ইউ আর ভি যেহেতু একই সমান, তাহলে ইউ প্লাস ভি 2v হয়ে যাবে। এবং আমাদের কি আছে অণুর সংখ্যা 10⁻22। আচ্ছা, আমরা একবারে এখানে 10⁻22 বসাই দিলাম, ডিভাইডেড বাই ক্ষেত্রফল আছে 1 মিটার স্কয়ার, ক্ষেত্রফল তো 1। তাহলে দেখো যেখানে আমাদের মুখে মুখে আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারবো যে 22 সাথে কেটে যাচ্ছে, দেখো 22 আর 26 আর 26 কাটা থাকে শুধু 2, তাহলে 2 নিউটন পার মিটার স্কয়ার, সবগুলো এসআই এককে ছিল নিউটন পার মিটার স্কয়ার। তাহলে একদমই ছোট্ট একটা প্রশ্ন, দারুণ ম্যাথ, জি মেন 19-এর প্রশ্ন, হুবহু আমাদের পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন, ঠিক আছে? তাই ছোট হলেও ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কনসেপ্টটা আমাদের ইম্পর্টেন্ট। সেই কনসেপ্টটা কি, যে এই যে ভরবেগের পরিবর্তনের হার সংঘর্ষ হলে ধাক্কা খেয়ে যদি সম্পূর্ণ অপোজিটে ফিরে আসে, তখন ভরবেগের পরিবর্তন যে তোমার এম ইন্টু ভি প্লাস ইউ হয়ে যায়, মাইনাসটা যে প্লাস হয়ে যায়, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকে এবং স্থিতিস্থাপক সংঘর্ষে বেগের মান যে সমান থাকে, যখন ধাক্কা খেয়ে অপোজিটে ফিরে আসে তখন বেগের মান যে সমান, তাই এখানে দুইটা বেগ একই সেম হবে, কারণ কোনো বেগের মান বলা নাই, ঠিক আছে? ফলে একই বেগে ফিরে আসবে। তাহলে এই কনসেপ্টটা তোমার যদি জানা থাকে তাহলে তুমি এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। না হলে কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস করে এসে ভুল করার সম্ভাবনাই বেশি। ওকে, তাহলে এই টাইপের গ্যাসের অণুগুলো কোনো পাত্রের দেওয়ালে ধাক্কা খেয়ে যদি ফিরে আসে, তখন তার ভরবেগের পরিবর্তন কিন্তু সম্পূর্ণ অপোজিটে আসছে বললে বিয়োগ না হয়ে জাস্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিম্পল প্রশ্ন, আমাদের বইয়ের সেম প্রশ্ন কিন্তু অলরেডি আছে। সো আশা করি তোমরা আগে প্র্যাকটিস হয়তো করছো, না করলে অবশ্যই করে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হুবহু কমন উপযোগী প্রশ্ন, ঠিক আছে? পরীক্ষায় যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় চলে আসতে পারে, বুয়েট বলো, সিকেট বুয়েট বলো, ঢাকা ভার্সিটি বা যে কোনো গুচ্ছ ভার্সিটি, যে কোনো জায়গায় এই সেম কোশ্চেন আসার মতো, ঠিক আছে? সো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাদের জানাতে পারো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এবারে যে প্রশ্নটি আছে সেটিও আমাদের 2019 সালের, জি মেন 2019 সাল থেকেই নেওয়া, ঠিক আছে? কি বলছে দেখো, 1 মোল অক্সিজেন গ্যাস এত উষ্ণতায় এত আয়তনের একটি চোঙে
ভর্তি করা আছে, মানে একটা চৌমাকৃতি পাত্র। অক্সিজেনের আণবিক ব্যাস এবং আরএমএস বেগ দেওয়া আছে। আচ্ছা, ব্যাসের মান দেওয়া আছে এবং আরএমএস বেগ সি আর আমাদের হচ্ছে আরএমএস বেগ দেওয়া আছে। এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে গড় সংঘর্ষের হার কত হবে নির্ণয় করো। আচ্ছা, প্রতি সেকেন্ডে সংঘর্ষের হার, তাহলে এটাও আমাদের দেখো যে কনসেপচুয়াল, যে প্রতি সেকেন্ডে সংঘর্ষের হার বলতে কি বোঝানো হচ্ছে। এটাও যদি মনে করি আমরা ধরে নিই, এই হলো আমাদের সেই পাত্র, একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, তাহলে গ্যাসের অণুগুলো আমাদের কি জানি প্রতিনিয়ত একটার সাথে আরেকটা সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে একটা অণু যখন আরেকটা অণুর সাথে আমাদের সংঘর্ষে লিপ্ত হয়, এখানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একটা পাত্রের মধ্যে যখন অসংখ্য গ্যাসের অণু থাকে, তারা যদি সবাই গতিশীল থাকে, তাই একটা অণু প্রতিনিয়ত আরেকটা অণুর সাথে কি হয়, সংঘর্ষ করে, আবার মনে করে সংঘর্ষ করে, এভাবে প্রতিনিয়ত সংঘর্ষ করতেই থাকে। ঠিক আছে, একটা পেছনে থাকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য সে প্রতিনিয়ত একটার সাথে একটা ধাক্কা খেতে থাকে। তাহলে আমাদের বলছে এখানে প্রতি সেকেন্ডে গড় সংঘর্ষের হার, তাহলে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ সংঘর্ষ আমাদের হবে এই পাত্রের মধ্যে গ্যাসের মধ্যে, সেটা আমাদের নির্ণয় করতে হবে, যাকে আমরা বলতেছি সংঘর্ষের হার। ওকে, তাহলে আমরা কি জানি যে প্রতি 1 সেকেন্ডে এখানে কি পরিমাণ সংঘর্ষ হয় সেটা ডিপেন্ড করতেছে এই যে আমরা গড়ে যে কত দূর পথের পর ধাক্কা খাচ্ছে, তারপরে এই যে এইটা, তাহলে এটাকে কি বলে গড় মুক্ত পথ ল্যামডা। আর এই জায়গায় তার এভারেজ বেগ কত, তাহলে এই কত বেগে যাচ্ছে, তাহলে গ্যাসের অণুর যে বেগ, তাহলে গ্যাসের অণুর এভারেজ বেগ যদি আমরা ভি এ ভি বলি, তাহলে এভারেজ বেগ এই দুইটার উপরে নির্ভর করে। তাহলে এই প্রতি দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, তাহলে আমরা জানি কি এসিক্যাল টু ভিটি, তাহলে যদি আমরা টাইম বলি, তাহলে এসিক্যাল টু ভিটি অনুসারে দেখো যে ল্যামডা ইজিক্যাল টু টি ইন্টু ভি অ্যাভারেজ। ফলে এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, তাহলে ল্যামডা বাই ভি অ্যাভারেজ, এটা হচ্ছে প্রতি একটা সংঘর্ষ ঘটার প্রত্যেক দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ব্যবধান। আর প্রতি সেকেন্ডে কতগুলো ঘটে তখন আবার কি করতে হয়, টাইমকে উল্টাই দিতে হয় 1/t। অর্থাৎ একবারে যদি আমরা বলি, তাহলে প্রতি সেকেন্ডে গড় সংঘর্ষের হার, ঠিক আছে, তাহলে গড় সংঘর্ষের হার, তাহলে সেটাকে আমরা কম্পাঙ্কের মতো বলতে পারি, সংঘর্ষের হার এন। ঠিক আছে, তাহলে এন দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে কত হবে আমাদের হচ্ছে ল্যামডা বাই ভি, তাহলে ভি বাই ল্যামডা। ওকে, তাহলে ভি অ্যাভারেজ বাই ল্যামডা। ওকে, তাহলে ভি অ্যাভারেজ বাই যদি আমরা ল্যামডা করি, তাহলে আমরা কি পেয়ে যাব, প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ সংঘর্ষ এখানে হবে সেটা বের করতে পারবো। এখন আসো যে ভি অ্যাভারেজ এবং ল্যামডা এই দুটো মান কিন্তু আমাদের দেওয়া নাই, তাহলে এই দুটো মান আমাদের নির্ণয় করে নিতে হবে। এখানে হচ্ছে এটাই আমাদের বাড়তি কাজ, যে প্রথমে আসো ল্যামডা গড় মুক্ত পথ, তাহলে ল্যামডা সূত্র আমরা কি জানি, 1/√2 n পাই সিগমা স্কোয়ার। তাহলে এখানে সিগমা মানে অণুর ব্যাস, তাহলে অণুর ব্যাস যে অলরেডি আছে, সো আমাদের সিগমা অলরেডি আছে, তাহলে আমাদের লাগবে এন। এন মানে কি একক আয়তনে অণুর সংখ্যা, কিন্তু এখানে আমাদের পাত্রের মধ্যে একক আয়তনে অণুর সংখ্যাও বলা নাই, এবার মোট অণুর সংখ্যা বলা নাই, কিন্তু অণুর মোল সংখ্যা দেওয়া আছে, তাই না, যে আরএমএস বেগ আমাদের হচ্ছে 1 মোল গ্যাস। হ্যাঁ, তাহলে 1 মোল গ্যাসের মধ্যে আমরা কি জানি অ্যাভোগাড্রোর সংখ্যা অণু থাকে, ফলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারছি। তাহলে আমাদের একক আয়তনে অণুর সংখ্যা তাহলে উল্টাই গেলে ভি উপরে চলে যাবে, তাহলে √2 na পাই সিগমা স্কোয়ার, তাহলে ভি বাই √2 na পাই সিগমা স্কোয়ার। এখান থেকে আমরা কি করতে পারছি, এভারেজ আমরা হচ্ছে ল্যামডাটা বের করতে পারছি, গড় মুক্ত পথ। এখন আসি ভি অ্যাভারেজ, এন্ড ভি অ্যাভারেজ কিভাবে নির্ণয় করব, তাহলে গড় বেগ কত হয়, এখানে দেওয়া আছে কি আরএমএস বেগ আছে, তাহলে এভারেজ বেগ এবং আরএমএস বেগ, তাহলে গ্যাসের ক্ষেত্রে এটা আমরা সবসময় গ্যাসের অণুর বেগ কিন্তু ভি আরএমএস বেগ নিয়ে করে থাকি, কিন্তু আসলে এভারেজ বেগ আর আরএমএস বেগের মধ্যে একটু পার্থক্য আছে। এটা যদিও কেমিস্ট্রিতে বেশি তফাৎ করা হয়, ফিজিক্সে সবসময় বেশিরভাগই ভি আরএমএস ইউজ করা হয়, যেহেতু এখানে আরএমএস দিয়ে দিয়েছে, ফলে আমরা সেখান থেকে এভারেজ বেগ নিয়ে করাটাই ভালো। তবে তুমি যদি ভি আরএমএস বেগ দিয়েও করো, আমাদের এখানে ভি আরএমএস ও বসাই দাও, তাতেও একদম ভুল হবে না। অনেক ক্ষেত্রে অনেক বই সেটাও করা আছে, ঠিক আছে, সেভাবেও অ্যান্সার আমরা করলে হয়তো মার্ক পাবা, ভুল হবে না আশা করা যায়, খুবই কাছাকাছি অ্যান্সার আসে। ঠিক আছে, তাহলে ভি আর এভারেজের মান কত, যদি ভি আরএমএস দেওয়া থাকে, তাহলে ভি আরএমএস হচ্ছে √8/3 পাই। ওকে, তাহলে 8/3 পাই ইন্টু ভি আরএমএস, তাহলে ভি আরএমএস এর এত গুণ, √8/3 পাই গুণ। ঠিক আছে, তাহলে এই এভারেজ বেগটা জেনে রাখো যে ভি আরএমএস বেগের মান যা হয় তার √8/3 পাই গুণ হয় ভি আভারেজ বেগ। ফলে এই দুটো ভ্যালু যদি আমরা এখানে ইনপুট করে দিই, তাহলে কিন্তু আমরা ইজিলি সংঘর্ষের হার পেয়ে যাচ্ছি। তাহলে সংঘর্ষের হার এন, অতএব এন ইজ ইকাল টু, আমাদের মানগুলো বসাই দিয়ে দেখো, তাহলে কত আসে, এইটা আমাদের √8/3 পাই ইন্টু ভি আরএমএস এর মান কত দেওয়া আছে, 200। আর এটাকে যখন আমরা বসাবো, তাহলে দেখো ল্যামডা আছে নিচে, তাহলে মানগুলো সব উল্টাই যাবে, তাহলে মানগুলো যদি উল্টাই যায় তাহলে উপরে হয়ে যাবে, তাহলে আয়তন ভি থাকবে শুধু নিচে। ঠিক আছে, তাহলে ভি নিচে বাকি সব উপরে, তাহলে √2
ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু আমাদের কত আসছে পাই 3.1416 ইন্টু সিগমা, সিগমা কত, এই যে ন্যানোমিটার আছে, এটাকে আবার কিন্তু কি করতে হবে, এটা কিন্তু ব্যাস আকারে বসাইতে হবে, ব্যাসার্ধ না, ঠিক আছে, সিগমা, তাহলে ব্যাস 0.3 ইন্টু 0.3 ইন্টু 10⁻⁻9 তার হোল স্কোয়ার সিগমা স্কোয়ার বাই আয়তন, তাহলে আয়তনটা নিচে বসালে 25 ইন্টু 10⁻³ তাহলে অনেক বড় একটা রাশি, ঠিক আছে, যেহেতু সবগুলো মান অনেক বড় বড়, তাহলে আমরা এটা ক্যালকুলেটরে বসায় যদি অ্যান্সার বের করি তাহলে এটার মানটা কত আসবে দেখো, যে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.177 ইন্টু 10⁻10, তার মানে ইকুইভ্যালেন্স আমরা বলতে পারি 10⁻10, যেহেতু আমাদের এখানে এমসিকিউতে 10⁻10 রেঞ্জে আছে, তাহলে এইটা হবে অ্যান্সার, এই হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে গড়মুক্ত পথের সাহায্যে আমরা গ্যাসের বেগ এবং গড়মুক্ত পথ দিয়ে প্রতি সেকেন্ডের সংঘর্ষ সংখ্যা অথবা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ব্যবধান, যদি বলতো দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ব্যবধান জাস্ট এর ইনভার্স হতো, ঠিক আছে, আমরা ল্যামডা বাই ভি অ্যাভারেজ, আর যদি আমাদের কম্পাঙ্কের হার বা সংঘর্ষের হার বা প্রতি এক সেকেন্ডের সংঘর্ষের সংখ্যা বলে তখন ভি অ্যাভারেজ বাই ল্যামডা, অ্যান্ড ভিআরএমএস ব্যাগ আমাদের ভিআরএমএস এর এত গুণ, এটা না করে যদি আমরা ডিরেক্ট এখানে ভিআরএমএস ব্যাগও বসাই তবু অ্যান্সারটা খুবই কাছাকাছি আসবে এমসিকিউতে হলে, ঠিক আছে। আর রিটেনে তুমি যেটা দিয়ে করো আশা করি মার্ক পাবা, কারণ অনেক সময় আমরা ফিজিক্সের ভিআরএমএস হিসাব না করে আমরা এই ভি অ্যাভারেজ না নিয়ে ভিআরএমএস দিয়ে করলেও কোনো সমস্যা হয় না, তাতে কোনো অসুবিধা নাই, কনসেপ্ট জানা থাকলেই হচ্ছে, ঠিক আছে। আর অ্যাকুরেট ভ্যালুর জন্য আমাদের এটা করলে ভালো। ওকে, তাহলে দুইটা ছোট প্রশ্ন এবং আমাদের লজিক্যাল প্রশ্ন, কারণ কি এই প্রশ্নগুলো আমাদের সচরাচর একাডেমিক থেকে একটু আলাদা, ফলে এগুলো অ্যাডমিশনের জন্য খুবই প্রিফারেবল প্রশ্ন, ঠিক আছে। অ্যাডমিশনে এইসব কনসেপ্ট থেকে অলরেডি একাধিকবার প্রশ্ন পরীক্ষায় আসছে, এই জন্য এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা উচিত, এই কারণে আমরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, যেন তোমাদের ভুলে না যাও, বা এগুলো যদি আগে না করা থাকে অবশ্যই একবার প্র্যাকটিস করে রাখো, কারণ এই সেম হুবহু প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আশা করি প্রশ্নগুলো ভালো লাগছে, বুঝতে পারছো। তারপরে কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকো এবং ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকো নিয়মিত। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, সবাইকে নিয়ে একসাথে প্র্যাকটিস করে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।